আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ আগামী বছর। সর্বশেষ জানাবো শ্বেতপত্র কমিটি পারিশ্রমিক নেয়নি, নিলে অন্তত 25 কোটি টাকা খরচ হতো বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি স্বরূপ, এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত নয়। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যেকোনো মূল্যে এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রসঙ্গত, সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও চেয়েছেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলেছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিলেন, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতৃবৃন্দ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে তারা প্রচার করছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন, তা কোনো মতেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আশেপাশের দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এজন্য তিনি দেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশের আহ্বান জানান। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি। জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, আপনারা সত্য ঘটনাগুলো প্রকাশ করবেন এবং অপপ্রচারের জবাব দেবেন। সত্যি ঘটনাটা যদি জানান দিতে পারেন আপনারা, তারা সঠিক জবাব পেয়ে যাবে। সোমবার দুপুরে রংপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, পুলিশ কমিশনার মজিদ আলী সহ বিভাগের ৮ জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারগুলো ন্যায় বিচার পাবে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমার হাতে নয়, এটা বিচারকদের হাতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের নিয়োগের সময় নানা ধরনের অভিযোগ ওঠে, কিন্তু এবার পুলিশের উপপরিদর্শক বা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি। কোনো ধরনের দুর্নীতির তথ্য পেলে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা কমিটির মিটিং ছিল। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু আরও ভালো দিকে নিতে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরের পীরগঞ্জে আসেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের গ্রামের বাড়ি পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে যান। সেখানে তিনি আবু সাইদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ আগামী বছর। আগামী বছরের ২রা মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এই তথ্য অনুযায়ী তারা ২০২৬ সালের ২রা মার্চের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। তবে এর আগে আইন অনুযায়ী আগামী বছরের ২রা মার্চ চলতি বছরের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান। আইন অনুযায়ী প্রতিবছর ২রা জানুয়ারি
আগের বছরের হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়। ২রা মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। তবে এবছর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি। নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি ভোটার হওয়ার উপযুক্ত কোনো ব্যক্তি নিজ উদ্যোগে ইসি কার্যালয়ে গিয়েও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারেন। আবার নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের সময় আগাম তথ্য সংগ্রহ করে রাখে। বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার জন্য ইসির কাছে ১৭ লাখ নাগরিকের তথ্য সংগ্রহে রয়েছে। এসব নাগরিক ২০২৫ সালে যে তালিকা প্রকাশ করা হবে সেখানে তারা যুক্ত হবেন। এই ১৭ লাখ নাগরিকের মধ্যে ১৩ লাখের তথ্য নির্বাচন কমিশন ২০২২ সালে সংগ্রহ করেছিল। বাকি নাগরিকেরা নিজেরা ইসির কার্যালয়ে গিয়ে নিবন্ধিত হয়েছেন। তবে তাদের ধারণা, পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর ৪৫ লাখের মতো নাগরিকের নতুন ভোটার হিসেবে যুক্ত হওয়ার কথা। সে হিসেবে ২৭ থেকে ২৮ লাখ ভোটার হওয়ার যোগ্য নাগরিক এবছর এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। শ্বেতপত্র কমিটি পারিশ্রমিক নেয়নি, নিলে অন্তত ২৫ কোটি টাকা খরচ হতো, বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র তৈরি করতে কমিটির সদস্য কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো পারিশ্রমিক নেননি। তবে তাদের পারিশ্রমিক সহ প্রতিবেদনটি তৈরির বিভিন্ন ব্যয় বিবেচনায় নিলে মোট খরচ হতো ২৫ কোটি টাকা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সংবাদ সম্মেলনে কমিটির প্রধান ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য একথা জানান। কমিটির অপর ১১ সদস্য সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র তৈরির কাজটি করার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল খরচ কত হবে। আমি বলেছিলাম, বাংলাদেশের এরকম একটি পরিবর্তনকালে আমরা যদি কোনো অবদান রাখতে পারি, সেটার কোনো আর্থিক মূল্যায়ন করা ঠিক হবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, শ্বেতপত্র কমিটি ৯০ দিনের মধ্যে মোট ৭টি সভা করেছে। এর মধ্যে কমিটির সদস্যরা নিজেরা ১৮ বার বৈঠক করেছেন। প্রথাগত গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে অন্তর্ভুক্তিমূলক ও আলোচনা ভিত্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা হয়েছে। দলিলটি তৈরি করার ক্ষেত্রে গবেষকদের অর্জিত জ্ঞান এখানে প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে প্রাসঙ্গিক সাম্প্রতিক তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে এবং দেশি বিদেশি বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হয়েছে। এছাড়া ঢাকার বাইরে গণশুনানির মাধ্যমে জনগণের মতামত নেওয়া হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, তার সহকর্মীরা সবাই বিনা পারিশ্রমিকে কাজটি করেছেন। এমনকি কাউকে ১ পয়সা সিটিং অ্যালাউন্সও দেওয়া হয়নি। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান বলেন, আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম যে এরকম একটি কাজ পরামর্শক দিয়ে করালে কি হতো। এই বিষয়ে আমাদের মূল্যায়ন হলো, এই কাজটিকে একটি উপযুক্ত প্রকল্প বানিয়ে যথাযথ প্রক্রিয়ায় করা হলে ন্যূনতম ২৫ কোটি টাকা ব্যয় হতো। তবে আমরা কাজটিকে দেশের জন্য নিঃস্বার্থ অবদান হিসেবে দেখতে চাই, এর ভেতর দিয়ে উদাহরণ ও দৃষ্টান্ত স্থাপন করতে চাই। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, এ কাজের ভেতর দিয়ে বাংলাদেশের পেশাজীবী, বিশেষ করে অর্থনীতির চর্চায় যারা যুক্ত রয়েছেন, তাদের সক্ষমতা ও কৃতিত্ব প্রদর্শন করা গেছে। পাশাপাশি বিভিন্ন সময়ে যে বিদেশি পরামর্শক এনে দেশীয় সক্ষমতাকে ছোট করে দেখানো হয়, তারও একটি উচিত জবাব দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি উন্নয়ন বয়ানের ব্যবচ্ছেদ শীর্ষক শ্বেতপত্রটি খসড়া আকারে রোববার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি সম্পাদনা করে ছাপাতে আরও ১ থেকে ১.৫ মাসের মতো সময় লাগবে বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এটির গ্রন্থস্বত্ব সরকারের, অর্থাৎ দলিলটির মালিকানা সরকার গ্রহণ করেছে, তবে এখানে প্রদত্ত মতামত ও বিশ্লেষণ কমিটির সদস্যদের। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, শ্বেতপত্র প্রতিবেদনে আমরা ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করিনি, বরং প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ এ ঘটনা কিভাবে ঘটল তা জানার চেষ্টা করেছি। আমাদের কাজ চোর ধরা নয়, আমাদের কাজ চুরির বর্ণনা দেওয়া। আমরা চুরির বর্ণনা দিয়েছি।